নমস্কার, আমি শ্রেয়সী। আজকে আবার আমরা চলে এসেছি অ্যাস্ট্রো সলিউশনের আরেকটি কিউএনএ সেশনে বা সেকেন্ড পার্টে। তো আবারও আজকে আমরা আপনাদের অনুরোধে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম কিছু নতুন প্রশ্নের সাথে, যেগুলো নিয়ে আপনাদের কিছু মনের ডাউট বা প্রশ্ন আছে এবং আমারও মনের কিছু প্রশ্ন, সেগুলি আমরা জেনে নেব জ্যোতিষাচার্য শ্রী আমাদের সুকৃতি দান মহাশয়ের কাছ থেকে। তাহলে শুরু করা যাক আমাদের ভিডিও। নমস্কার স্যার। তাহলে আগের দিন আমরা তো বিভিন্ন রকমের বাচ্চার বা কুণ্ডলিতে যোগ এসব নিয়ে আলোচনা করছিলাম। এবার পার্টিকুলারলি একটি মেয়ে হিসাবে আমার এটা জানার ভীষণ ইচ্ছে যে একটি মেয়ের কুণ্ডলিতে কি ধরনের যোগ বা তার পুষ্টিতে কি ধরনের এমন কোনো অসুবিধা থাকতে পারে যেটা নিয়ে তার মানে সত্যি চিন্তা করার ব্যাপার রয়েছে বা সেটা ঠিক হতে পারে না বা খুব একটা কঠিন বিষয়, সেটা কি এমন যোগ? দেখুন, লাইফে আমাদের এক একটা ব্যাপারে এক একটা অ্যাসপেক্ট দেখতে হয়। আমরা যখন ইয়াং থাকি তখন পড়াশোনার জায়গাটা, তারপরে কেরিয়ারের লাইফ, তারপরে হচ্ছে আমাদের অবশ্যই বিবাহিত লাইফ একটা ইম্পর্টেন্ট পার্ট। এবারে এক একটি গ্রহ এক একটি বয়সে কন্ট্রোল করে। এবং যদি আমরা বিবাহিত লাইফের ক্ষেত্রে বলি, তাহলে মেয়েদের বিবাহিত লাইফের ক্ষেত্রে অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মঙ্গল। কারণ মঙ্গল হচ্ছে মেয়েদের বিবাহিত জীবনে তারা লাইফ পার্টনারের থেকে কতটা ভালোবাসা পাবে বা তাদের মধ্যে যে ইন্টারনাল যে বন্ডিংটা, সেটা কিন্তু মঙ্গলের উপর ডিপেন্ড করে। অর্থাৎ একটা মেয়ের যদি বাচ্চাদের মঙ্গল যত ভালো হবে, তার লাইফ পার্টনারের সঙ্গে তার একটা বন্ডিংয়ের যে জায়গাটা, সেটা খুব ভালো হবে। আবার অন্যদিক থেকে মঙ্গলের পাশাপাশি আমরা কিন্তু বৃহস্পতিকেও প্রাধান্য দেব। বৃহস্পতি অনেকটা আমাদের জ্ঞান বা অনেকটা ফ্লেক্সিবিলিটি, অনেকটা অ্যাডজাস্টমেন্ট, এই ব্যাপারটাকেও কিন্তু অনেকটা ইন্ডিকেট করে। তো একদিক থেকে মঙ্গল যেমন বিবাহিত জীবনে তার স্বামীর কারক, তার সাপোর্টিংয়ে বৃহস্পতিও কিন্তু সেই জায়গাটাকে ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, তাহলে বিবাহিত লাইফ ক্ষেত্রে আমরা অবশ্যই মঙ্গল, মেয়েদের ক্ষেত্রে মেনলিভাবে মঙ্গল, এবং তারপর আমরা বৃহস্পতিদেবকে দেখব। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আরও বিষয়কে দেখতে হয়, সপ্তম পতি কে রয়েছে, সপ্তম ভাবের অবস্থান কি রয়েছে। তাই ওভারঅল ব্যাপারটাকে দেখে এটাকে বিচার বিশ্লেষণ করতে হবে। বা D9 চার্ট রয়েছে, এক একটা ভাবের জন্য ডিভিশনাল চার্ট। বিবাহিত লাইফ যখন আমরা বিচার করব, সেখানে ডিভিশনাল চার্ট D9 চার্টকে আমরাও কিন্তু অনেক সময় দেখব। এবং সেই D9 চার্টে সপ্তম ভাবটা কতটা। D9 চার্ট বলতে D9 চার্ট মানে হচ্ছে ডিভিশনাল চার্টের একটা পার্ট, যেখান থেকে আমরা পার্টিকুলার আমাদের যে বিবাহিত লাইফ সপ্তম ভাব থেকে আমরা ইন্ডিকেট করে, সপ্তম ভাব থেকে আমরা নির্ধারণ করতে পারি। কিন্তু D9 চার্টে যখন আমরা স্পেশালিভাবে বিবাহিত লাইফকে আরও ব্রডলি জানতে চাইবো, তখন কিন্তু আমরা সেই ডিভিশনাল চার্টে ঢুকে যাব। এবং সেই ডিভিশনাল চার্টে তার একটা লগ্ন আছে এবং তার সপ্তম ভাবের উপর মেন গ্রহগুলোর অবস্থান থেকে আমরা ওভারঅলভাবে বিবাহিত লাইফের একটা প্রতিচ্ছবি আমরা পেতে পারি। তাই এই ব্যাপারগুলো কিন্তু মেয়েদের ক্ষেত্রে অবশ্যই দেখা উচিত, কারণ বিবাহ একটা বড় পার্ট, যেই পার্টে আমরা একবার এন্ট্রি নিয়ে নিলে সেখান থেকে কিন্তু কখনোই ব্যাক করা যায় না। এই জায়গাগুলোতে কি ধরনের অসুবিধে থাকলে বা কি ধরনের সমস্যা থাকলে সেটা অ্যাস্ট্রোলজিতেও মানে সমাধান করা অসুবিধে? বা দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মেজর যে ব্যাপারটা হয়, অনেক মেয়েদের ক্ষেত্রে বাচ্চাটে, আমি অনেকের বাচ্চার দেখেছি বা বিচার বিশ্লেষণ করেছি, অনেক মেয়েদের বাচ্চাটে মঙ্গল খুব প্রিয় থাকে। তো মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে মাঙ্গলিক মানেই খারাপ, মাঙ্গলিকের সঙ্গে নন মাঙ্গলিকের বিবাহ মানেই সেটা খুবই নেগেটিভ, আর অন্য কিছু ব্যাপারকে খুব একটা কিন্তু দেখে না। কিন্তু আমি এটাকে অস্বীকার করছি না, কিন্তু এগুলোর সঙ্গে সঙ্গে আরও ব্যাপার আমাদের দেখতে হবে। যে মঙ্গল হয়তো দেখা গেল কারো বাচ্চাটে রাহুযুক্ত হয়ে আছে, সেক্ষেত্রে হয়তো এই মঙ্গল রাহু অঙ্গারক যোগ তৈরি করেছে। বা কোনোভাবে মঙ্গল কারো বাচ্চারে শনিযুক্ত হয়ে আছে, মঙ্গল এবং শনি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট, রক্তপাত বা মেয়েদের গাইনোলজিক্যাল বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাওয়া, বা তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচুর সমস্যা ক্রিয়েট করা, বা ছোটোখাটো ব্যাপার নিয়ে খুব ঝামেলা অশান্তির মধ্যে লাগিয়ে রাখে। বা মঙ্গল রাহু যোগও কিন্তু মানুষকে খুব রাগিয়ে দেয়। তাই মঙ্গল কোনোভাবে যদি পীড়িত হয়ে যায় বাচ্চাটা, তো সেই জায়গাগুলোকে আমাদের আগে তার রেক্টিফিকেশন করার প্রয়োজন পড়ে। কারণ বিবাহিত লাইফটা যেহেতু মঙ্গলের আনুকূল্যে রয়েছে, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমরা অবশ্যই সপ্তম পতিকে দেখবো, আমরা কখনোই অস্বীকার করছি না সপ্তম পতির অবস্থান বা সপ্তম ভাবের অবস্থান। তার সঙ্গে সঙ্গে মঙ্গল কোনোভাবে পীড়িত হচ্ছে কিনা, সেই জায়গাগুলোকে আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত। অনেক মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে
যাদের ক্ষেত্রে দেখা গেল হয়তো তার সপ্তম ভাবে সঠিক প্রতিকার নিয়েছেন, কিন্তু মঙ্গলের খুব পীড়িত থাকার কারণে দেখা গেল যে তাদের বিবাহিত জীবনে প্রচুর কষ্ট যাচ্ছে বা তারা ভুল সম্বন্ধে বিবাহ হয়ে গেছে। তো এই ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। আর সন্তান নেওয়ার ক্ষেত্রে অনেক সময় হ্যাঁ। মেয়েদের ক্ষেত্রে ঠিক ঠিক। কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তারা বিবাহ বহির্ভূত কিছু সম্পর্ক বা একটু মানে অন্য রকম দিকে চলে যাওয়ার প্রবণতা বা একটা যে নিয়ম বহির্ভূত ব্যাপার, এই ধরনের সমস্যাগুলো বা একটা নিয়ম ভেঙে ফেলার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কখন দেখা যায়? দেখুন, মানুষের জীবনে আমি কাউকে স্টেট কার একবার দোষ দিতে পারি না। এগুলো পজিটিভ বা নেগেটিভ Negative কোনোটাই আমরা বলতে পারি না। এগুলো অবশ্যই প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত, একদম এগুলো ঠিক। কিন্তু এই একটা নিয়মে চলে আমাদের সমাজ, যেহেতু একটা বেঁধে দিয়েছে, আমাদের একটা সামাজিক জীব, আমরা চলতে হয় কিছু নিয়মে। অবশ্যই কিছু নিয়ম আমাদের জন্য যেমন ভালো, কিছু নিয়ম আমাদের জন্য অনেক খারাপ বা ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। তো সেই নিয়মগুলো অনেক সময় অনেক মানুষ ভেঙে ফেলেন বা মানতে চান না। তো সেইগুলো কাদের ক্ষেত্রে দেখা যায় মেনলি? দেখুন, বড় কথা হচ্ছে একটা মানুষের বাচ্চাতে সপ্তম ভাব অনেকটা কানেকশন বা বিবাহিত লাইফ বা রিলেশনশিপের জায়গাটাকে ইন্ডিকেট করে। এবারে দেখা গেল একটা মানুষ ক্রমাগতভাবে তার বাচ্চাতে এমন কিছু দোষ রয়েছে বা এমন কিছু যোগ রয়েছে, তাকে বিবাহিত জীবনে কখনো স্যাটিসফাই দিচ্ছে না, বা সেই স্যাটিসফ্যাকশন অনেক লেভেলের হতে পারে। সবার ক্ষেত্রেই যে সবসময় দৈহিক ব্যাপারটা হলো তা নয়, অনেক সময় মানসিকতার মধ্যে ম্যাচ করলো না, অনেক সময় তার লাইফ পার্টনার তাকে বুঝলো না, তাকে বোঝার চেষ্টা করলো না বা রেসপেক্ট দিল না। বিভিন্ন ধরনের মানুষের সমস্যা লাইফে আসতে পারে। তো এই কারণে অনেক সময় দেখতে পাওয়া যায় কি যে তারা তাদের নিজেদের দুঃখ বা কষ্টকে জানাতে গিয়ে অন্য কোনো সম্পর্কের মধ্যে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। তো আমি ডিরেক্টলি কাউকে বলতে পারি না যে এই জিনিসটা নেগেটিভ, তো কিন্তু তার বাচ্চাটি তার যে অপূর্ণতা তাকেই কিন্তু আলটিমেটলি সেই দিকে এগিয়ে নিয়ে যায়। কিছু ক্ষেত্রে স্যার এই ব্যাপারগুলোতে যেমন দেখা যায় যে কিছু মানুষ হয়তো নিয়ম ভাঙার ফলে ভালো রয়েছেন, এবং কিছু মানুষ আবার সেই একই ওরকম ভাবে হয়তো আরো বেশি খারাপ রয়েছেন। দেখুন, ডিসিপ্লিন অবশ্যই মানুষের জীবনে একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু প্রতিটা মানুষই তো চায় জীবনে ভালো থাকতে। তো এটা তো আমরা কখনোই অস্বীকার করতে পারি না যে একটা মানুষ খারাপ। একটা মানুষ যখন একটা, সরি ইন্টারাপ্ট করার জন্য, একটা মানুষ যখন একটা ডিসিশন, তার একটা ভুল হয়ে গেছে, তো সেই জায়গা থেকে সে যখন উঠে আসার চেষ্টা করছে, সে একটা নতুন স্বপ্ন দেখছে। প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার রয়েছে, নতুন করে স্বপ্ন দেখার অধিকার আছে। তো সে যখন আরেকটা জায়গায় যেতে চাইছে এবং সেখানেও আবার একটা ভুল হয়ে যাচ্ছে হয়তো, কারণ সে বুঝতে পারছে না। কিন্তু সে যে ট্রাস্ট করছে আরেকজনকে, তার যে এই যে একটা ইতিবাচক যে মানসিকতা, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু নেক্সট টাইম তার ক্ষেত্রে হয়তো সেটা আরেকটা ভুল সিদ্ধান্ত। তো সেইটা নেওয়ার আগে অবশ্যই কি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? একদম ঠিক কথা বলেছেন, কারণ অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন অবশ্যই নেওয়া উচিত। বাচ্চাটি ধরুন বিশেষ করে চন্দ্র বা শুক্র আমাদের অনেকটা ইমোশনাল ব্যাপারকে কন্ট্রোল করে, ঠিক আছে। চন্দ্রের অবস্থান আমাদের অনেকটা স্যাটিসফ্যাকশনের জায়গাটায় কন্ট্রোল করে। যাদের বাচ্চাদের চন্দ্র কোনোভাবে অষ্টমভাবে রয়েছে, শনিযুক্ত হয়ে রয়েছে, কেতুযুক্ত হয়ে রয়েছে, বা সপ্তমপতি খুব পীড়িত হয়ে রয়েছে, বা শুক্র খুব ডিস্টার্ব হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে শুক্র রাহু যোগ, এমন কিছু যোগ রয়েছে যেগুলো মানুষের জীবনে নয় তাদের চাহিদাকে বাড়িয়ে দেয় অথবা অপূর্ণতা তৈরি করে। সেই অপূর্ণতার জ্বালায় মানুষ কিন্তু অন্যদিকে পা বাড়ায় বা ছুটছে, যাই হোক। তো সেই জায়গাটাতে তার কিন্তু কখনোই পূর্ণতা আসে না। বিশেষ করে যদি চন্দ্র কারো বাচ্চাটি খুব খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু তার সম্পর্কের জায়গাতে কোথাও যেন স্যাটিসফ্যাকশনের অভাব তৈরি করে, কোথাও যেন সে খুশি হতে পারে না, তাকে কেউ বুঝতে পারে না। তো এই ধরনের একটা ব্যাপার, তাই এই জায়গাগুলোকে অতি সূক্ষ্ম ব্যাপার রয়েছে। তো এই ব্যাপারগুলো যদি আমরা ঠিকভাবে না দেখি, না বুঝি, তাহলে কিন্তু অনেক কিছু আমাদের জীবনে অপূর্ণতা থেকে যাবে। তো অ্যাস্ট্রোলজি একটা পার্ট আপনাকে জাস্ট একটা দিশা দেখাতে পারে, যে অ্যাস্ট্রোলজি আপনাকে সব দিক থেকে একদম সব কিছু ঠিক করে দেবে তা নয়, আপনাকে জাস্ট একটা প্রোটেক্ট করতে পারে। জীবনে চলার পথে সেই সমস্ত পন্থাগুলো আপনাকে মানতে হবে, কিছুটা আধ্যাত্মিক হতে হবে, তো এবং কিছুটা ডিসিপ্লিন তো লাইফে অবশ্যই মানতে হবে, এবং যে জায়গাগুলো সমস্যা রয়েছে তার সঠিকভাবে প্রতিবিধান করেও কিন্তু ব্যাপারগুলো মেটানো যাবে। আচ্ছা, তাহলে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশন বা পরামর্শ নেওয়া বা এটাকে মানা, এগুলোর ক্ষেত্রে তো বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত রয়েছে, কেউ মানেন কেউ মানেন না,
কেউ অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন, কেউ করেন না। অবশ্যই অনেকেই করেন, এবং যারা করেন না, কি মনে হয় সত্যি কি তারা করেন না? কারণ কিছু মানুষ যারা বলেন আমরা অ্যাস্ট্রোলজি মানি না, তারা যখন পুজো আর্চা করেন বা কোনো নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে কোনো একটা বিশেষ দিন বা সময় নির্ধারণ করেন, সেক্ষেত্রে এগুলোও তো একটা গ্রহ বা নক্ষত্রের ব্যাপার চলেই আসছে। তাহলে অ্যাস্ট্রোলজি কি হিন্দু শাস্ত্রে বা আমাদের সঙ্গে কি সেইভাবে জড়িয়ে নেই প্রথম থেকে? দেখুন, অবশ্যই জড়িয়ে আছে। এবারে একটা মানুষ কতটা বিশ্বাস করবে বা না করবে তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এবারে একটা অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট, এটা কিন্তু একদম সায়েন্টিফিক্যাল জিনিস, কেননা প্রতিটা গ্রহের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো আমরা যেমন সায়েন্সে যখন পড়ি যে একটা আকর্ষণ আছে দুটো আলাদা আলাদা বড় বড় বস্তুর মধ্যে, যে আকর্ষণ হয়, হ্যাঁ, বা পৃথিবীর মধ্যে যে টান হয়, এই যেমন একটা আকর্ষণ বা বিকর্ষণ শক্তি আছে ইউনিভার্সের মধ্যে, তেমন কিন্তু প্রতিটা গ্রহেরই একটা এক একটা তাদের নিজেদের ক্ষমতা রয়েছে, তাদের একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। তাই আপনার জন্ম সময় অনুযায়ী যেটা লগ্ন হলো, সেই লগ্নের অবস্থান অনুযায়ী যদি কোনো গ্রহ নবমভাবে বা চতুর্থভাবে অর্থাৎ কেন্দ্রকোণে অবস্থান করে, সেই গ্রহটা কিন্তু তার জীবনে একটা উন্নত রোল প্লে করার চেষ্টা করে। কিন্তু যদি সেই গ্রহটা কারো বাচ্চাটা অষ্টমভাবে, দ্বাদশভাবে, ষষ্ঠভাবে দুস্থানে চলে যায়, তাহলে কিন্তু সেই গ্রহটা অনেক অনেক দিক থেকে তাকে নেগেটিভ ফল দেয়। তো এই ব্যাপারটা কোনো মানুষ মানবে কি মানবে না, তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলবো, অ্যাস্ট্রোলজিকে যদি মানে সঠিকভাবে যদি জিনিসটাকে একটু মেনে চলে, অনেক দিক থেকে বাঁচা যায়, অনেক দিক থেকে রক্ষা পাওয়া যায়। তবে অবশ্যই যে গাইডলাইন দিচ্ছে তাকে সৎ হতে হবে, এবং সে যে প্রতিকারটা নির্বাচন করছে সেটা জেনুইন হতে হবে, এবং যে প্রতিকারটা পড়ছে সেটা প্রতিকারটা ঠিকঠাক হতে হবে, এবং যে মানছে তাকে একটু সঠিক পথে চলতে হবে। লাখ 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 টাকার স্টোন পড়েও অনেক সময় মানুষ কিন্তু ভুল করে, ভুল পদক্ষেপ নেয়, সেটা অনেক কারণে। তার মানে কিন্তু তার প্রতিকার ভুল ছিল তা নয়। প্রতিকার একটা রাস্তা দেখাতে পারে মানুষকে, কিন্তু তাকে সেটা জীবনে যেটা চলতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই অ্যাস্ট্রোলজি না মানার পেছনে একটা বড় বিষয় এসে দাঁড়াচ্ছে কিছু অসাধু মানুষের সুযোগ নেওয়া, বা সাধারণ মানুষকে বোকা বানানো, বা কুসংস্কার, বা সঠিকভাবে অ্যানালিসিস করতে না পারা, বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে সঠিক ধারণা না থাকা। দেখুন, অ্যাস্ট্রোলজি ব্যাপারটা অনেক অনেক ভুল পথে এমনভাবে মিসলিড করে মানুষকে, তো মানুষের কাছে এমন একটা অনেক দিক থেকে অনেক মানুষ মিসলিডেড হন, মিসগাইডেড হন। তো সেটা একটা বড় সমাজের সমস্যা, কারণ মানুষ টাকার জন্য অনেক কিছু করছেন, এবং সেক্ষেত্রে মানুষের কাছে একটা ভ্রান্ত ধারণা হয় যে এটা মানে একটা ধাপ্পাবাজি ব্যাপার, এটা রয়েছে মানুষের, আমি এটা অস্বীকার করতে পারি না। তার মানুষ যারা প্রতারিত হয়েছেন তারা তো বলবেনই, এটা একদম মানে জেনুইন ব্যাপার। কিন্তু এবারে দেখুন, ব্যাপারটা আবার অনেক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অনেক মানুষ এই ব্যাপারটাকে জাস্ট একটু গোপন করে, হাইড করে, মানে অন্যজন কে কি ভাববে, কে কি মনে করবে, ঠিক আছে, মানে ঠিক, বা তার কোনো গোপন বিষয় কেউ বলে দিলে সে একটা আনইজি ফিল করবে, এই জিনিসগুলো। কেন অনেক অনেক সম্পর্ক খুবই একটা দুর্বল একটা সম্পর্ক, মানুষের মধ্যে একটা ভয় আছে, বা মানুষ এই বিষয়গুলো জানতে চায় না, বা সোশ্যালি দেখাতে চায় না যে সে আধ্যাত্মিকভাবে একটু মেনে চলে, বা অ্যাস্ট্রোলজিকে সে মানে, যাতে তার সমাজে একটা ভ্যালুটা কমে যায়। কারণ এই বিষয়গুলো অনেকে জাস্ট নেগলেক্ট করে, মানে সমাজের কথা ভেবে, মানে লোকে কি মনে করবে তার কথা ভেবে। কিন্তু অ্যাকচুয়ালি কে ভাবলো, কে কম ভাবলো, কে বেশি ভাবলো, সেটা তো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে, এটা অবশ্যই একটা বিজ্ঞানসম্মত জিনিস। মানুষ যদি তার সঠিকভাবে জীবনে প্রয়োগ করে, জীবনের অনেক অনেক প্রবলেম থেকে সে কিন্তু রক্ষা পেতে পারে। এবারে সে কতটা তার জীবনে সঠিকভাবে প্রয়োগ করছে সেটা তার কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সে কোন পন্থায় চলছে, কোনভাবে জীবনকে অতিবাহিত করছে, সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, এবং সেটা সে যদি ঠিকভাবে চলতে পারে, অবশ্যই তার জীবনে পরিবর্তন ডেফিনেটলিভাবে হবে। আচ্ছা, হ্যাঁ, এই হলো ব্যাপার। তাহলে আমাদের অ্যাস্ট্রোলজি সবার আগে মানতে গেলে বা এটা সম্পর্কে জানতে গেলে সবার আগে এটা মনে করতে হবে যে এটা কোনো ভ্রান্ত বা কুসংস্কারাচ্ছন্ন বিষয় নয়, বরং আমার নিজেকে জানা বা সেলফ অ্যানালিসিস যেটাকে বলে। এবং আমি যদি অবশ্যই ফিউচার কেউ বলতে পারে না, কিন্তু তারপরেও যেহেতু গণনাই বলি, বাচ্চার অ্যানালিসিস করে বা যেভাবেই হোক, কারণ প্রাচীনকালে তো আমাদের মনি ঋষিরা যারা ছিলেন, বা ভারতের যে এত আমাদের মহান ব্যক্তিত্ব বা এত রত্ন জন্মেছেন আমাদের ভারতবর্ষে, তাদের যে প্রাচীন পুঁথিপত্র, শাস্ত্র এত কিছু আছে, সেগুলো
করলেই আমরা জানতে পারি যে কত কত প্রতিভা মানুষের, সেগুলো থেকেই এই জ্যোতিষশাস্ত্র বা এত পুরনো একটা প্র্যাকটিস বা এই শাস্ত্র, তার থেকে তো এটা অবশ্যই জানা যায় যে না এগুলো নির্ভুল তথ্য দেয়। একদম একদম। তাহলে এগুলো নিয়ে আমরা অবশ্যই ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা ধারণা বা আমাদের জীবনের পথ কোন দিকে গেলে আমরা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবো, সঠিক পথে যেতে পারবো, বা কোন দিকে যাওয়া উচিত নয় আমাদের জন্য। কারণ সব রোগের যেমন সব ওষুধ নয়, প্রত্যেকটা রোগের আলাদা আলাদা ওষুধ হয়, প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য এবং তার প্রতিভাও আলাদা আলাদা। তো সেইটুকু জানার জন্য, বোঝার জন্য বোধহয় অ্যাস্ট্রোলজিটা বিশ্বাস করলে খুব একটা ক্ষতি হবে না। একদম। আরেকটা কথা ম্যাডাম আমি অ্যাড করবো, আপনি খুব সুন্দর বললেন, আরেকটা কথা অ্যাড করে দেবো, সেটা হচ্ছে দেখুন অ্যাস্ট্রোলজিকে যদি প্রকৃত মানতে চান, ঈশ্বরকে আগে মানুন, ইউনিভার্সকে মানুন, যে দিন রাত্রি করছে এবং প্রতিনিয়ত যে আমরা বেঁচে আছি, আমাদের যে চোখ রয়েছে, আমরা যে শুনতে পাচ্ছি, আমরা যে দেখতে পাচ্ছি, আমরা যে ফিল করতে পারছি, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমরা যে বেঁচে রয়েছি, সেই ঈশ্বরের যদি আনুকূল্যকে আমরা ফিল করতে পারি, ঈশ্বরকে যদি প্রকৃত মানতে পারি, যে এই যে একটা কত কিছু ঠিকভাবে চলছে বলে, কত কিছু পারফেক্টলি ভাবে চলছে বলে আমরা বেঁচে রয়েছি, একটা সামান্য কিছু পরিবর্তন একদম সুনামির মতো কত মানুষের মৃত্যু হাহাকার করে দিতে পারে। মানে আমরা প্রতি ক্ষেত্রে যে ঈশ্বর আমাদের যেভাবে বাঁচিয়ে রেখেছে, এই জিনিসটাকে যদি আমরা প্রকৃত ফিল করতে পারি, তাহলে অ্যাস্ট্রোলজিকে ফিল করলাম কি করলাম না পরের কথা, অন্তত আমাদের এইটুকু ফিল করা উচিত, ঈশ্বরকে ফিল করা উচিত। যে মানুষ ঈশ্বরকে মানবে সে প্রকৃত অ্যাস্ট্রোলজিকে বুঝতে পারবে। সত্যি আমার গায়ে কাঁটা দিচ্ছে এই কথাটা শুনে, একদম যে সত্যি তাই। আজকে চারিদিকে যে প্রাকৃতিক হোক বা মানুষ নিজেরা হোক, যেইভাবে চারিদিকে একটা ধ্বংসলীলা, একটা ডিজাস্টার চলছে সব ক্ষেত্রে, হ্যাঁ, সেখান থেকে আমরা বেঁচে রয়েছি, সেটা কিন্তু কম কথা নয়। তো এইটাকে তো আমরা মনে করতে পারি যে ঈশ্বরের একটা অবদান হিসাবে। সত্যি তাই। হ্যাঁ, যে তার জন্য আমরা যদি একটু আধ্যাত্মিক কথা নিজেদের মধ্যে রাখা উচিত, তারপরে আমরা অ্যাস্ট্রোলজিকে পরে ভাবুন, জানুন। কারণ প্রকৃত যদি আধ্যাত্মিক হতে পারে, নিজেকে যদি প্রকৃত চিনতে পারে, নিজের স্ট্রেংথ, নিজের উইকনেসগুলোকে যদি আমরা প্রকৃত ফিল করতে পারি, অবশ্যই আমরা জীবনে অনেক দিক থেকে অনেক কিছু এগিয়ে যাব। আমাদের প্রতিটা মানুষের জীবনে যেমন অনেক কিছু পার্টিকুলার কিছু পাওয়ার আছে, কিছু স্ট্রেংথ রয়েছে, তেমন কিছু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাগুলোকে আমাদের কনফাইন করা উচিত, আমাদের সেগুলোকে বোঝা উচিত। সেগুলোকে যখন আমরা নিজেকে চিনতে শিখবো, অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতাই বলি বা আমাদের মেডিটেশন বলি, যাই বলি না কেন, তা কিন্তু আমাদের মনকে আরো বেশি স্ট্রং করা, আমাদের নিজেদের মধ্যে যা দুর্বলতা রয়েছে সেগুলোকে আলটিমেটলি স্ট্রেংথে কনভার্ট করা। তাই অ্যাস্ট্রোলজিও কিন্তু একটা পার্ট, ঠিক আছে? তাই কোনো অংশকেই কিন্তু আমরা ছোটো কিন্তু কখনোই করতে পারি না। একদমই তাই। এবং অনেক মানুষই কিন্তু দেখবেন, আপনি তো জানেনই, আপনাদেরকেও বলছি, অনেক মানুষই হয়তো দেখেছেন আমরা বিভিন্ন ক্ষেত্রেই, সে মানুষ যত উপরের দিকে ওঠে, যত জীবনে উন্নতি করে, তত মানুষের ধারণা, চিন্তাধারা উপরের দিকে যায় বা বুঝতে পারে ঠিক কোন জায়গাটা মানা বা জানাটা তার জন্য ভালো বা জরুরি। এবং যত সে নিজেকে উন্নত না করে, ডেভেলপ না করে, যত সে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তত কিন্তু সে প্রতিটা জিনিসকে না মেনেই, প্রমাণ বা নিয়মের বাইরে গিয়েই কিন্তু সে সব কিছুকে নেগলেক্ট করতে বা একটা জেদে বা একটা নিজের জায়গা থেকে না সরার যে ব্যাপারটা, একদম, হ্যাঁ, সেই ব্যাপারটা কিন্তু থাকে। কিন্তু এখানে দেখুন, মানুষের শুধুমাত্র তার লাইফের সাকসেস বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিতেই সবকিছু নির্ধারণ হয় না। মানুষের জীবনে কিন্তু একটা ছোট ছোট বাক্সের মতো। আমি মানসিক উন্নতির কথা বললাম, অবভিয়াস সবকিছু নিয়ে কিন্তু জীবন কিন্তু একটা কোনো ছোট পার্ট নয়। পার্টিকুলার কোনো ব্যাপারে সাকসেস পেয়ে গেলাম মানেই যে আমি জীবনে অনেক কিছু করে ফেললাম, তা কিন্তু নয়। একদম, এটা খুব সুন্দর লাগলো আর কি, আলোচনাটা হওয়াটা খুব জরুরি ছিল। একদম, খুব ভালো লাগলো বিষয়টা নিয়ে। যাই হোক, আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা কি নিয়ে পরবর্তী ভিডিওটি করতে পারি। ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে এবং ক্লিক করে দেবেন বেল আইকনটিতে। নমস্কার।